আমাদের ফাইনাল বাস রক তো ডাব্লিউডব্লিউতে আত্মা কেনা বেচার বিজনেস শুরু করে দিয়েছে, আর এখানে সেই উপলক্ষে ডাব্লিউডব্লিউ একটা নতুন মার্চেন্ডাইজও বের করেছে। দেখতে পাচ্ছ এখানে মার্চেন্ডাইজটা, এখানে পুরো একদম সামনে লেখা রয়েছে আই ওয়ান্ট ইউর সোল, আর পাশে আমাদের টাকলা ফাইনাল বাসের ফটো দেওয়া রয়েছে। আর এই মার্চেন্ডাইজটা খুব ভালো বিক্রি হচ্ছে, কারণ এমনিতেও আমরা জানি যে রেসলম্যানিয়া পর্যন্ত এটা প্রচণ্ড হট টপিক হতে চলেছে, বলতে পারো মেন অ্যাট্রাকশন এটাই হতে চলেছে। তো সেই জন্য এই মার্চেন্ডাইজটা বা এই টি শার্টটা এখন খুব বেশি পরিমাণে ডাব্লিউডব্লিউ বিক্রি করছে। তো রকের এই নতুন স্টোরি লাইনটা থেকে ডাব্লিউডব্লিউ অলরেডি টাকা কামাতে শুরু করে দিয়েছে। আর এই রেসলম্যানিয়াতে আমরা ব্রন ব্রেকারের একটা মাল্টি পার্সন ম্যাচ দেখতে পাবো। এখানে আমরা ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ একটা মাল্টি পার্সন ম্যাচের ডিপেন্ড দেখতে পাবো, যেভাবে আমরা ব্রন ব্রেকারের সাথে এজে স্টাইলস, ফিন বেলার, পেন্টা এদের ফেস আপ দেখতে পাচ্ছি, সেই হিসাবে তো এটাই পুরোপুরি প্রায় বলতে পারো যে কনফার্মই ধরে নাও, কারণ ডাব্লিউডব্লিউ যেভাবে স্টোরি লাইনটা বিল্ড করছে সেই হিসাবে দেখতে গেলে অনেক সুপারস্টারই এখানে ব্রন ব্রেকারের পেছনে পড়বে, মানে ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের পেছনে পড়বে। তো সেই হিসাবে দেখতে গেলে এখানে একটা পেটাল ফোর-ওয়ে ম্যাচ হতে পারে। তবে আমার পার্সোনালি মনে হয় যে এটা 4 জন নয়, বরং এখানে কম করে হলেও 6 থেকে 8 জন সুপারস্টার থাকবে, কারণ এই দেখতে গেলে সেমাস রয়েছে, লুড্রিক কাইজার রয়েছে, তারপর আমাদের ডমডম ভাই রয়েছে, পিট ডান বাকি রয়েছে, তারপর অস্টিন থিওরি, গ্রেসন ওয়ালারের মতো সুপারস্টাররা রয়েছে, যাদের তো এমনিতেও রেসলম্যানিয়াতে করার জন্য কিছু নেই। তো তাদেরকে যদি এই ম্যাচে অ্যাড করে দেওয়া হয় তো খুব ভালো হয়। আর যেহেতু এটা 6 থেকে 8 জন মেম্বার হয়ে যাচ্ছে, তাহলে এটা একটা ল্যাডার ম্যাচ করে দিলে বরং বেশি ভালো হয়। আমরা এমনিতেও ল্যাডার ম্যাচ দেখতে খুব ভালোবাসি, আর রেসলম্যানিয়াতে ল্যাডার ম্যাচ একটা আলাদাই অ্যাট্রাকশন গ্র্যাব করে। তো ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য যদি একটা ল্যাডার ম্যাচ হয়, আর সেখানে যদি সেমাস, ব্রন ব্রেকার, এজে স্টাইলস, পেন্টা, ফিন বেলার এদের মতো বড় বড় স্টাররা থাকে, তাহলে সেটা দেখতেও খুব ভালো লাগবে আর এন্টারটেনিং হবে। তো আমার তো মনে হয় এটা একটা ল্যাডার ম্যাচ হলে ভালো হয়, কিন্তু ডাব্লিউডব্লিউটা পেডাল ফোর-ওয়ে ম্যাচও করতে পারে। আর এখন তোমরা এলিমিনেশন চেম্বারের যে এরিনাটা আছে সেখান থেকে ডাইরেক্ট ফটো দেখতে পাচ্ছ, একটা ফটো লিক হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে কাজ প্রায় অনেকটাই কমপ্লিট হয়ে এসছে। এখানে এলিমিনেশন চেম্বারের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, তারপরে এখানে রিংয়ের ওপরে এখানে আমরা বড় স্ক্রিন দেখতে পাচ্ছি, যেখানে ড্রু ম্যাকিন্টায়ারের থিম সংটা চালানো হয়েছে। এটা সম্ভবত টেস্ট করানোর জন্যই হচ্ছে, তবে এই পিকচারটা কালকে সন্ধ্যাবেলার দিকে এসেছিল। সেই হিসেবে দেখতে গেলে এখনো পর্যন্ত তো ডাব্লিউডব্লিউ অনেকটা কাজ এগিয়ে দিয়েছে। এখন হয়তো ডাব্লিউডব্লিউ রিং, তারপর ব্যারিকেড সব কিছু রেডি করা হয়ে গেছে, আর র্যাম্পও তৈরি করা হয়ে গেছে। আর এবারেও ওই ডাব্লিউডব্লিউ স্টেজ প্রত্যেকবারের মতোই হবে, এবারেও হয়তো ঘোরানো স্টেজই আমরা দেখতে পাবো, যেমনটা দেখতে পাচ্ছি। আর এখন সবাই এমনটা বলছে যে কোডি রোডস নয়, বরং নাকি রকের কাছে তার সোল বিক্রি করতে পারে ড্রু ম্যাকিন্টায়ার, এমনটা রুমার চলছে। ফ্যান্সরা অনেকে মজা করে বলছে, আবার অনেকে সিরিয়াসভাবে বলছে। তবে দেখতে গেলে এই জিনিসটা খুব একটা খারাপ তো নয়। কোডি রোডস তো প্রথমে তার সোল বিক্রি করতে রাজি হবে না, কিন্তু ড্রু ম্যাকিন্টায়ার যদি তার সোল বিক্রি করে দেয়, তাছাড়া আমরা রকের সাথে ব্যাক স্টেজেতে ড্রু ম্যাকিন্টায়ারকেও দেখেছি। তো বলা যায় না, ড্রু ম্যাকিন্টায়ারও এখন তার সোল রককে বিক্রি করে দিতে পারে। আর ড্রু ম্যাকিন্টায়ার আর রকের ডুও কিন্তু খুব দারুণ হতে চলেছে। রকের পুরো সাপোর্ট থাকবে, আর ড্রু ম্যাকিন্টায়ার কী করতে পারে সেটা তো আমরা দেখেই নিচ্ছি। আর তার উপরে ড্রু ম্যাকিন্টায়ার তো এখন সব থেকে বেস্ট হিলও চলছে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে যদি ড্রু ম্যাকিন্টায়ার এখানে কোডির জায়গাটা নিয়ে নেয়, এখানে রকের কাছে নিজের সোল বিক্রি করে, তাহলে কিন্তু স্টোরি লাইন আমার মনে হয় আরও বেশি ইন্টারেস্টিং আর বেশি ভালো হবে। তাছাড়া ড্রু ম্যাকিন্টায়ারের সাথে তো ভালো কিছু হচ্ছে না। এইটা হলে তোমরা বলতে পারো যে ড্রু ম্যাকিন্টায়ারের ক্যারিয়ারের গ্রাফ একদম নিচে থেকে ওপরে উঠে যাবে। তো তোমরা জাস্ট একবার ইমাজিন করে দেখো, আমি একটা সিনারিওর কথা বলছি, এটা হবে এটা তো একদম কনফার্ম বলতে পারছি না, না হওয়ার চান্স বেশি। তবে একবার তোমরা জাস্ট ইমাজিন করে দেখো, ধরো আমরা দেখতে পেলাম যে রক আর কোডি সেগমেন্টের ডাব্লিউডব্লিউ এলিমিনেশন চেম্বার একদম মাঝখানে করলো, আর আমি এটা ধরে চলছি যে মেন্স এলিমিনেশন চেম্বার ম্যাচটাই মেন ইভেন্ট করতে চলেছে। তো আমরা দেখতে পেলাম যে এখানে কোডি তো প্রথমে রককে না বলে দিল, তো তারপর রক সেখান থেকে চলে গেল, আর তারপর কী হলো যে ব্যাক স্টেজেতে ড্রু ম্যাকিন্টায়ার রকের সাথে হাত মিলিয়ে নিল। এটা আমাদের দেখানো হলো না, কিন্তু আমরা মেন ইভেন্টে দেখতে পেলাম যে রক এলিমিনেশন চেম্বার ম্যাচে এসে ড্রু ম্যাকিন্টায়ারকে ম্যাচটা জিততে সাহায্য করলো। তো এখানেই আমরা বুঝতে পারবো যে কোডির জায়গায় ড্রু ম্যাকিন্টায়ার এই লাভটা উঠায়, কোডি যেহেতু রিফিউজ করে দেয়, তো সেই সুযোগটা এখানে ড্রু ম্যাকিন্টায়ার ধরে নেয়। আর রকও ফাইনালি কী করে দেয়, যেখানে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে যে সে ড্রু ম্যাকিন্টায়ারকে তার কর্পোরেট চ্যাম্পিয়ন বানাবে। তো সেই জন্য সে ড্রু ম্যাকিন্টায়ারকে জিতিয়ে দিল, আর তারপরে কোডির এগেনস্টে রেসলম্যানিয়াতে ড্রু ম্যাকিন্টায়ার ম্যাচ লড়বে, আর রক ড্রু ম্যাকিন্টায়ারকে জিততে সাহায্য করবে। তো এটা হলো বেশ ইন্টারেস্টিং হয়, কিন্তু এটা হওয়ার চান্স খুবই কম। তবে তোমরা জাস্ট একবার ইমাজিন করে দেখো যে যদি আমরা এটা এলিমিনেশন চেম্বারে দেখতে পেয়ে যাই, তাহলে কি বড় একটা সারপ্রাইজ হতে চলেছে। মানে আমরা তো কেউই এক্সপেক্ট করছিলাম, আমার মতে তো এটা তেমন খুব একটা আসেনি। শুধুমাত্র এই রুমারটা শুনলাম যে ড্রু ম্যাকিন্টায়ারও নাকি তার সোল বিক্রি করতে পারে রককে, তো সেই জন্যই আমার মাথায় প্ল্যানটা এলো। যদি এটা হয় তাহলে এটা একটা অনেক বড় শকিং জিনিস হতে চলেছে। তবে আমি খুশি হব যে ড্রু ম্যাকিন্টায়ারের সাথে ফাইনালি ভালো কিছু হবে, কিন্তু দেখতে গেলে পার্সোনালি আমার মনে হয় না ড্রু ম্যাকিন্টায়ারের সাথে এত ভালো কিছু ডাব্লিউডব্লিউ করবে না। ওই কপালে ডেমন প্রিস্টই লেখা রয়েছে। আর তোমরা আরেকটা জিনিস নোটিস করেছো যে ডাব্লিউডব্লিউ স্ম্যাকডাউনকে 2 ঘন্টা থেকে 3 ঘন্টা তো করে দিয়েছে, কিন্তু এখন এই 3 ঘন্টা শোটা আমাদের
পক্ষে সহ্য করা খুবই কঠিন হয়ে গেছে, কারণ এক তো স্ম্যাকডাউন ভালো আগে হতো না, আর এখন আগে আরও বেশি খারাপ হয়ে গেছে। আর উপরন্ত 3 ঘন্টা করে দেওয়ার ফলে আমাদের দেখতেও বোরিং লাগছে। ডাব্লিউডাব্লিউ আলতু ফালতু জিনিস তো ভরে রাখে যেগুলো কেউই দেখার জন্য ইন্টারেস্টেড থাকে না। তারপরে কমার্শিয়াল ব্রেক এখন প্রচণ্ড বেড়ে গেছে, কারণ টাইম পাসও তো করতে হবে। তো সেই জন্য স্ম্যাকডাউন দেখতে গিয়ে প্রচণ্ড একদম বলতে পারো আমার তো ভাইকে একদম কান্না পেয়ে যায়। মানে ওই 3 ঘন্টার স্ম্যাকডাউন একদম 6 ঘন্টার মনে হয়। যদি স্ম্যাকডাউনের এপিসোড ভালো হয় তবে তো কোনো ব্যাপার নয়, 3 ঘন্টাও আমাদের 1 ঘন্টার মতো লাগবে। কিন্তু যদি খারাপ হয়, বেশিরভাগ সময় তো খারাপই হয়, তো তখন আমাদের প্রচণ্ড কষ্ট হয়। তো এইটা নিয়ে ডাব্লিউডাব্লিউর ব্যাকস্টেজেতে বেশ হিট দেখা গেছে, কেউই পছন্দ করছে না। ব্যাকস্টেজেতে যে সমস্ত স্টারেরা রয়েছে, তাছাড়া আরও সমস্ত অফিসিয়াল লোকরা রয়েছে, তারা এটা একদমই পছন্দ করছে না যে স্ম্যাকডাউনকে 3 ঘন্টার করে দেওয়া হয়েছে, যার ফলে স্ম্যাকডাউনের কোয়ালিটি খুবই খারাপ হয়ে গেছে। আগে স্ম্যাকডাউন ভালো হোক বা খারাপ হোক, 2 ঘন্টা ছিল, মোটামুটি এটাকে এনজয় করতে পারতাম, আর যদি খারাপ হতো তো সহ্যও করতে পারতাম। কিন্তু 3 ঘন্টার হওয়ার ফলে অনেক প্রবলেম দেখা দিয়েছে। তো এটা নিয়ে এখন বেশ ব্যাকস্টেজেতে হিট চলছে। তো যদি এটা নিয়ে বড়সড় কিছু ঝামেলা হয়, তাহলে আমরা হয়তো স্ম্যাকডাউনকে আবার 2 ঘন্টায় ফিরে যেতে দেখতে পাবো। আর আমি তো বলবো 3 ঘন্টার জায়গায় 2 ঘন্টা করে দেওয়াই ভালো, কারণ কম জিনিস দাও কিন্তু ভালো জিনিস দাও। ওই 3 ঘন্টা জবরদস্তি ট্রেনে আলতু ফালতু জিনিস দেখিয়ে ফ্যান্সদেরকে মানসিক অত্যাচার করে কোনো লাভ তো নেই। তাও ডাব্লিউডাব্লিউর কাছে যদি ভালো কিছু দেখানো থাকতো তাও নয় হতো, এখন তো সেরকম কিছু ভালো কিছু দেখানোরই নেই। আর এটা রোড টু রেসলম্যানিয়া চলছে, এখনই এই অবস্থা, তাহলে বুঝতেই পারছো যে রেসলম্যানিয়ার পর কি হাল হতে চলেছে। আর তখন এই 3 ঘন্টা সহ্য করা আমাদের পক্ষে কতটা বেশি কষ্টকর হতে চলেছে। আর এমনটা নিউজ হচ্ছে যে আমরা কিছুদিন পর স্টেফনি ম্যাকম্যানের একটা পডকাস্ট শো দেখতে পাবো ডাব্লিউডাব্লিউতে। এটা ডাব্লিউডাব্লিউতে আর যেরকম ছোটোখাটো যে সমস্ত শোগুলো হয়ে থাকে এক্সট্রা, সেগুলোর মতোই হবে। এটা স্টেফনি ম্যাকম্যান হোস্ট করবে, আর সম্ভবত এখানে আমরা বিভিন্ন সুপারস্টার এছাড়া বড় বড় যে সমস্ত ব্যক্তি রয়েছে ডাব্লিউডাব্লিউতে তাদের হয়তো ইন্টারভিউ দেখতে পাবো। তো এটা ডাব্লিউডাব্লিউ খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছে। আর কি বলবো, সত্যি কি দিনকাল পড়লো। এখানে কি হচ্ছে যে ডাব্লিউডাব্লিউ তো এখন ইউরোপিয়ান ট্যুর চলছে, তো সেখানে যে সমস্ত ছোটোখাটো লাইভ ইভেন্ট হয় যেগুলোকে আমরা হাউস শো বলে থাকি, সেখানে ডাব্লিউডাব্লিউ গান্তার ভার্সেস সেথ রলিন্স, গান্তার ভার্সেস এজে স্টাইলস, গান্তার ভার্সেস সিএম পাঙ্কের ম্যাচগুলো করাচ্ছে। আর এটা হচ্ছে লাইভ ইভেন্টের ম্যাচ। লাইভ ইভেন্টে আমরা এরকম অপোনেন্ট দেখতে পাচ্ছি। আর রেসলম্যানিয়াতে কি হচ্ছে, রেসলম্যানিয়াতে আমরা জেউসও দেখতে পাচ্ছি। তো কি দিনকাল পড়লো, লাইভ ইভেন্টে সেথ রলিন্স, সিএম পাঙ্ক, এজে স্টাইলসের মতো বড় বড় স্টাররা গান্তারের সাথে ম্যাচ লড়ছে, যে ম্যাচ রেসলম্যানিয়াতে হওয়ার কথা। আর রেসলম্যানিয়াতে কি হচ্ছে, রেসলম্যানিয়াতে আমরা জেউসো ভার্সেস গান্তারের মধ্যে ম্যাচ দেখতে পাচ্ছি। আর তাছাড়া এমনিতে তো জেউসোর উপর সবাই টার্ন করেই গেছিল, আর তারপর যখন থেকে গান্তার বলেছে যে সে একদম ইন্টারেস্টেড নয় জেউসোর সাথে ম্যাচ লড়তে, আর তার মতে এটা খুবই খারাপ হতে চলেছে, সে বড় কোনো স্টারকে চেয়েছিল, আর তখন থেকে তো গান্তারের এই স্টেটমেন্ট আসার পর থেকে জেউসের প্রতি হিটটা আরও বেশি বেড়ে চলেছে। আর আমরা এই রাতে দেখতে পেলাম যে গান্তারের সাথে এখানে আকিরা টোজাবার ম্যাচ হলো। সেই ম্যাচটা তো খুবই দারুণ ছিল, আমি তো এক্সপেক্ট করিনি যে আকিরা টোজাবা এত ভালো ম্যাচ দেবে। তো তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফ্যান্সরা বলছে যে গান্তারের সাথে যদি ওটিসেরও ম্যাচ করিয়ে দেয় রেসলম্যানিয়াতে, তাও সেটা জেউসের থেকে বেশি ভালো হবে। ফ্যান্সদের কাছে এখন গান্তার ভার্সেস ওটিসের ম্যাচটা জেউসো ভার্সেস গান্তারের ম্যাচের থেকে বেশি বড়। তো কি বলবো, এখানে জেউসোর তো সবই ঠিকঠাক চলছিল, ইট করে বেশ ভালো দিনকাল যাচ্ছিল, কিন্তু ট্রিপল এইচ টাকলা কি করলো, তাকে রয়্যাল রাম্বল জিতিয়ে দিল। আর এখন তাকে যদিও ফ্যান্স সাপোর্ট করতো, সবাই খুব ভালোবাসতো, এখন যারা তাকে ভালোবাসতো এখন তারাই জেউসের উপর টার্ন করে গিয়ে তার হেটার্স হয়ে গেছে। আর ট্রিপল এইচ এটা অফিসিয়ালি অ্যানাউন্স করে যে এলিমিনেশন চেম্বারে তো আমরা ট্রাভিস স্কটকেও দেখতে পাবো, সে হয়তো ব্যাকস্টেজে থাকবে বা তার একটা ছোট্ট অ্যাপিয়ারেন্স করে দিতে পারে। মোট কথা হচ্ছে যে তাকে আমরা এলিমিনেশন চেম্বারে কোথাও না কোথাও দেখতে পেয়েই যাব। আমার তো মনে হচ্ছে রিং সাইডে এখানে সে দর্শকদের মধ্যে বসে থাকবে। আর এই মুহূর্তে এখন সব থেকে বড় নিউজ হচ্ছে যে আমাদের দ্য ওয়াইপার র্যান্ডি অর্টন রিটার্ন করতে চলেছে। এটা পিডব্লিউ ইনসাইডারের তরফ থেকে নিউজ এসছে যে আমাদের দ্য ওয়াইপার র্যান্ডি অর্টন এত দিনের অপেক্ষা করার পর, প্রায় 3 মাসেরও বেশি সময় অপেক্ষা করার পর ফাইনালি রিটার্ন করতে চলেছে। সে কিন্তু রেসলম্যানিয়া নয়, বরং রেসলম্যানিয়ার অনেক আগেতেই রিটার্ন করবে। তাকে আমরা রোড টু রেসলম্যানিয়াতে ইউরোপিয়ান ট্যুরে দেখতে পাবো, আর তার একটা ম্যাচও আমরা রেসলম্যানিয়াতে দেখতে পেতে চলেছি। তো যেমনটা আমরা স্পেকুলেট করছিলাম, আমি তো বলেছিলাম যে এলিমিনেশন চেম্বারে স্যামি জেন ভার্সেস কেভিন ওমেন্সের ম্যাচে র্যান্ডি অর্টন রিটার্ন করবে, তারপর সেখান থেকে কেভিন ওমেন্স ভার্সেস র্যান্ডি অর্টনের ম্যাচ আমরা দেখতে পাবো রেসলম্যানিয়াতে। স্টোরি লাইন থেকে তো তাই মনে হচ্ছিল, তো সেটাই মনে হচ্ছে সত্যি হতে চলেছে। আর পিডব্লিউ ইনসাইডার বলছে যে রোড টু রেসলম্যানিয়ার মধ্যেই সে রিটার্ন করবে, আমরা তাকে রোড টু রেসলম্যানিয়াতে দেখতে পাবো। তো সেই হিসাবে দেখতে গেলে তার পারফেক্ট জায়গা হচ্ছে, রিটার্ন করা হচ্ছে এলিমিনেশন চেম্বার। আর আমরা এটা ধরে নিতে পারো যে আমি বলছি যে এটা প্রায় 99% কনফার্ম যে আমরা র্যান্ডি অর্টনের রিটার্ন ওই স্যামি জেন ভার্সেস কেভিন ওমেন্সের ম্যাচেই দেখতে পেতে চলেছি। যদি না দেখতে পাই সেটা আমার জন্য খুবই শকিং হবে। এলিমিনেশন চেম্বারটাই হচ্ছে একদম পারফেক্ট জায়গা র্যান্ডি অর্টনের রিটার্ন করার জন্য। আর যদি তার সাথে কেভিন ওমেন্সেরই ম্যাচ হয় তাহলে এখান থেকে স্টোরি লাইন বিল্ড আপ করতে হবে, কারণ আর সময় তো বেশি বাকি নেই, আর বড় জোর 1-1.5 মাসের সময় বাকি আছে। তো তার মধ্যে ডাব্লিউডাব্লিউকে সমস্ত স্টোরি লাইন বিল্ড করতে হবে।
তো সেই জন্য এটাই হচ্ছে পারফেক্ট জায়গা। আর যদি র্যান্ডি অর্টন এখানে রিটার্ন করে তাহলে মনে হচ্ছে যে কেভিন ওমেন্স এই ম্যাচটা হারতে চলেছে। স্যামি জেন হয়তো কেভিন ওমেন্সকে হারিয়ে দেবে র্যান্ডি অর্টনের সাহায্য নিয়ে, এমনটা আমরা দেখতে পেতে পারি। তো চলো গাইজ, আজকের নিউজ এই পর্যন্ত ছিল। আর অনেক দিন হয়ে গেল তোমাদের আমি কমেন্টের অ্যান্সার দিইনি, তোমরা প্রায় আমাকে কমেন্ট করতে থাকো যে দাদা কমেন্টের অ্যান্সার দাও। তো চলো আজকের ফাইনালি টাইম আছে যখন তোমাদের বেশ কিছু কমেন্ট আমি পিক করেছি, সেগুলোর অ্যান্সার দিয়ে দিই। তো প্রথম প্রশ্ন হচ্ছে মোহাম্মদ ইয়াসিন ইসলামের, যে দাদা রেসলমেনিয়াতে যদি জন সিনা ভার্সেস কোডি রোডসের ম্যাচ হয় তাহলে কে ফেস আর কে হিল থাকবে? তো দেখো এখানে জরুরি নয় যে একজনকে ফেস আর একজনকে হিল থাকতে হবে, দুজন ফেস নিয়েও ম্যাচ করানো যায়। তবে আমার মনে হচ্ছে ম্যাচ শেষ হওয়ার পর হয়তো হিল টার্নের কোনো একটা চান্স থাকলেও থাকতে পারে। আর এরপর আমাদের হারুন ভাই প্রশ্ন করেছে ম্যাট রিডল, কিথ লি এদের কি খবর, এরা কি ডাব্লিউডব্লিউতে আসবে না? বাটিস্টা কি রিটার্ন করার সম্ভাবনা আছে? তো দেখো ম্যাট রিডল তো 1 নম্বরের ড্রাগস কোড, তার তো হয়ে গেছে, ডাব্লিউডব্লিউ তাকে বের করে দিয়েছে তার অতিরিক্ত ড্রাগস নেওয়ার জন্য, তো সে আবার ফিরবে কিনা তো বলা মুশকিল। আর তাছাড়া কিথ লি এখন AEWর সাথে কন্ট্রাক্ট রয়েছে, কিন্তু তাকে আমরা AEW শোতে দেখতে তো পাই না। রিসেন্ট টাইমে আমরা যা দেখলাম যে কিথ লিকে নেওয়ার জন্য ডাব্লিউডব্লিউ খুব একটা ইন্টারেস্ট তো দেখাচ্ছে না, তো কিথ লির তো আসার একটু প্রবলেম লাগছে, আর ম্যাট রিডলকে মনে হয় না আর নেবে। আর এখানে বাটিস্টার কথা বলবো, তো বাটিস্টা তো ভাই রিটায়ার হয়ে গেছে অফিসিয়ালি, আর বাটিস্টার এমনিতেও হাঁপানির প্রবলেম রয়েছে, তো সে আর রেসলিং করতে তো পারবে না, আর এমনিতেও তার বয়সও যথেষ্ট হয়েছে। তবে হ্যাঁ, বাটিস্টার লেজেন্ড হিসেবে মাঝে মাঝে এখানে অ্যাপিয়ারেন্স করতে পারে, আর তাছাড়া তাকে তো হল অফ ফেমে তো ইন্ডাক্ট করা হবে। বাটিস্টাকে হল অফ ফেমেতে ইন্ডাক্ট করার কথা অনেক দিন ধরে চলছে, সেই প্রায় 2020 সাল থেকে, কিন্তু এখনো পর্যন্ত তাকে হল অফ ফেমেতে ইন্ডাক্ট করাই হয়নি। তো আশা করছি যে খুব তাড়াতাড়ি তাকে হল অফ ফেমে তো জায়গা দিয়ে দেওয়া হবে। আর এরপর দ্য গ্রেট গেমার প্রশ্ন করেছে দাদা আমরা কি জো হেনরিকে ডাব্লিউডব্লিউতে আবার দেখতে পাবো? কমেন্ট নিতে হবে প্লিজ। তো দেখো জো হেনরিকে তো আমরা আবার ডেফিনেটলি দেখতে পাবো, আর খুব সম্ভবত তার টিএনএর সাথে কন্ট্যাক্ট শেষ হওয়ার পর তাকে আমরা ডাব্লিউডব্লিউর মেন রস্টারে কিংবা এনএক্সটিতেও আসতে দেখতে পাবো। জো হেনরি এমনিতেই খুব ফেমাস, সবাই তো আই বিলিভ ইন জো হেনরি খুব গাইছিল, তো সেই হিসাবে দেখতে গেলে যেমনি আমরা জর্ডান গ্রেসের ক্ষেত্রে দেখতে পেয়েছি, জর্ডান গ্রেস এখন টিএনের সাথে কন্ট্রাক্ট শেষ হওয়ার পর সে ডাব্লিউডব্লিউতে চলে এসেছে, তেমনি জো হেনরির ক্ষেত্রে আমরা দেখতে পাবো সে ভবিষ্যতে ডাব্লিউডব্লিউতে অবশ্যই আসবে। এরপর মোহাম্মদ আরমান ভাই প্রশ্ন করেছে ফিন বেলর কি তার ভালো দিন আসবে? পুরাতন ফিন বেলর কি আমরা দেখতে পাবো? অনেক খারাপ হচ্ছে ফিন বেলরের সাথে, তো ফিন বেলরকে দেখে তো মনে হয় না যে তার ভালো দিন আসতে চলেছে, আর তার স্টোরি লাইনের প্রগ্রেশনই এত ধীরে ধীরে যে ভালো দিন আস্তে আস্তে তার রিটায়ারমেন্টের টাইম চলে আসবে। এমনি তো শুনেছিলাম যে 2025 সালে নাকি ফিন বেলরের উপর ফোকাস করা হবে, তাকে অনেক ভালো জায়গায় বুক করা হবে, সে ওয়ার্ল্ড টাইটেলও জিতবে, কিন্তু এখনও পর্যন্ত আমরা সেরকম কিছু দেখতে পাইনি। স্টোরি লাইন এতটাই স্লোভাবে চলছে যে তার উপর আমাদের ফোকাসই যাচ্ছে না। যদি ভালো দিন আসে তো খুবই ভালো, কিন্তু মনে তো হয় না যে তার সাথে ভালো কিছু ট্রিপল এইচ আদৌ করতে চায়। আর আরবেন ভাই আরেকটা কমেন্ট করেছে, সেটা হচ্ছে যে 2016 থেকে 2019 ডাব্লিউডব্লিউ স্টোরি দেখতে পারতাম, এখন আর সেই সব স্টোরি দেখা যায় না। পুরাতন ডাব্লিউডব্লিউ দেখার আগ্রহ ছিল, এখনকার স্টোরি খুব ফালতু। তো এটা তো হবেই, কারণ তখনকার যুগে তো ওই তুমি যে সময়কালের কথা বলছো সেই সময়কালের যে এখানে ভিন্স ম্যাকম্যান আর শেন ম্যাকম্যান দুজনে মিলে ডাব্লিউডব্লিউকে চালাতো, তো তাদের চিন্তাভাবনাও সেরকম ছিল, বেশিরভাগ কাজই তো শেন ম্যাকম্যান করতো, তো শেন ম্যাকম্যান খুবই ভালোভাবে ডাব্লিউডব্লিউকে চালিয়েছিল সেই সময়। কিন্তু এখন তো আমাদের শেন ম্যাকম্যানের প্রিয় জামাইবাবু, আদরের জামাইবাবু টাকলা ট্রিপল এইচ এখন ডাব্লিউডব্লিউকে চালাচ্ছে, তো সেই জন্য এখন আমরা ডাব্লিউডব্লিউর এত বেশি অবনতি দেখতে পাচ্ছি, দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে, ভালো হওয়ার কোনো লক্ষণ তো আমরা দেখতে পাচ্ছি না। আর এর পরের প্রশ্ন হচ্ছে যে ড্র্যাগন লি 2 থেকে 3 বছরের ভেতর কি কোনো মিড কার্ড চ্যাম্পিয়ন হতে পারবে? তো দেখো আমার তো মনে হয় না সে ট্যাগ টিম চ্যাম্পিয়নও হতে পারবে, কারণ ড্র্যাগন লিগে ডাব্লিউডব্লিউ এনেছিল পরবর্তী রে মিস্টেরিও বানানোর জন্য, কিন্তু 2006 সালের রে মিস্টেরিও বানাতে গিয়ে 2024 সালের রে মিস্টেরিও বানিয়ে ফেলেছে। তার প্রতি ডাব্লিউডব্লিউ হঠাৎ করেই যেমন পুশ বন্ধ করে দেয়, পুরো ফোকাস বন্ধ করে দেয়, এটাই ট্রিপল এইচের খুব খারাপ জিনিস। ট্রিপল এইচ একটা জিনিস শুরু তো করে দেয় কিন্তু সেটাকে শেষ করে না। ভিন্স ম্যাকম্যান এটা একদম করতো না। ভিন্স ম্যাকম্যান কী করতো, খারাপ হোক ভালো হোক, সে কোনো জিনিস যদি শুরু করে তাহলে সেটাকে শেষ অবশ্যই করতো, কিন্তু ট্রিপল এইচকে দেখতে হবে চারদিকে স্টোরি লাইন বিছিয়ে রেখেছে, চারদিকে একগাদা জিনিস চালু করে রেখেছে, কিন্তু কোনো দিকেই ভালোভাবে মন দিতে পারছে না। আজকের একটা স্টোরি লাইন শুরু করে দিচ্ছে আর কদিন পর সে স্টোরি লাইনের কথাটা সে ভুলে যাচ্ছে। আমরা এরকম ব্যাকস্টেজে ডাব্লিউডব্লিউর অনেক টিজ দেখতে পাই, যেখানে আমরা ব্যাকস্টেজ সেগমেন্ট থেকে অনেক স্টোরি লাইনের সূত্রপাত দেখতে পাই, কিন্তু শেষমেশ সেই স্টোরি লাইনের উপর কোনো ফোকাসই করা হয় না, সেটার সাথে কি হলো আমরা কেউই জানতে পারি না, যার ফলে এখনকার স্টোরি লাইনের কোনো মাথা মুন্ডু আমরা বুঝতে পারি না। তো আমাদের ওই জন্য স্টোরি লাইনটা হজম করতে এত বেশি প্রবলেম হয়। আর ড্র্যাগন লির এখন চ্যাম্পিয়ন হওয়া তো খুবই মুশকিল, কারণ আমরা তাকে মুশকিল করে খুব কষ্টে টিভিতে দেখতে পাই, মাঝে সাঝে হয়তো তাকে আমরা টিভিতে দেখতে পেয়েও গেলাম, তবে এখন তো আমার কোনো চান্স লাগছে না। হয়তো ভবিষ্যতে কিছু বলা যায় না, ভবিষ্যতে হয়তো গিয়ে আমরা দেখতে পেলাম যে ড্র্যাগন লিগে ডাব্লিউডব্লিউ সত্যিই ভালোভাবে বুক করলো, কিন্তু এখন তো আমার চান্স একদমই লাগছে না। আর এরপর হৃদয় মিয়া বলছে যে ড্রু ভার্সেস প্রিস্ট হতে পারে, আমার মনে হচ্ছে এই জন্যই প্রিস্টকে চেম্বারেতে অ্যাড করা হয়েছে। তো দেখো আমারও তো এটাই মনে হয় যে এখান থেকেই আমরা ডেমন প্রিস্ট ভার্সেস ড্রু ম্যাকিন্টায়ারের স্টোরি লাইন সূত্রপাত হতে দেখতে পাবো। সূত্রপাত বলতে গেলে সেটা তো অনেক দিন আগে থেকেই হয়ে গেছে, রয়্যাল রাম্বলের সময় থেকে।
আর স্টোরি লাইনও মোটামুটি আছে দেখতে গেলে। এখানে সেই রেসলম্যানিয়াতে ডেমান প্রিস্ট ড্রু ম্যাকিন্টায়ারের উপর ক্যাসিন করেছিল, তারপর ক্ল্যাশ অ্যাট দ্য কাসেলে সিএম পাঙ্কের সাহায্য নিয়ে ড্রু ম্যাকিন্টায়ারকে হারালো, তারপর রয়্যাল রাম্বল থেকে এলিমিনেট করলো। আর এখন যদি ডেমান প্রিস্ট এখানে ড্রু ম্যাকিন্টায়ারকে এলিমিনেট করে এই ম্যাচ থেকে, তাহলে তো এখানে স্টোরি লাইন বিল্ড হয়ে যাচ্ছে আর শেষমেশ আমরা এদেরই ম্যাচ দেখতে পাবো। তো আমারও মনে হয় যে এই জন্যই ডাব্লিউডব্লিউ এদেরকে অ্যাড করেছে। আর ফাইনালি আমরা রেসলম্যানিয়াতে এই ম্যাচটাই দেখতে পেতে চলেছি। এখানে তো কি বলবো, এই ম্যাচটা কেউই দেখতে চায় না বলতে গেলে। ডেমান প্রিস্ট আর ড্রু ম্যাকিন্টায়ার দুজনেই কিন্তু ভালো অপোনেন্ট ডিজার্ভ করে রেসলম্যানিয়াতে। এখানে যদি ডেমান প্রিস্ট ভার্সেস ড্রু ম্যাকিন্টায়ারের ম্যাচ হয় তাহলে কেউই কিছু পাবে না, যেই জিতুক না কেন কারোরই কোনো লাভ হচ্ছে না। তো সেই হিসাবে করি লাভটাই বাকি। এরপর মোহাম্মদ সাইফাত বলেছে যে নাকামোরা কবে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে। তো ভাই ওই আশা ছেড়ে দাও, নাকামোরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হবে বলে তো মনে হয় না। হওয়ার হলে 6 বছর আগে রেসলম্যানিয়াতেই হয়ে যেত। আর তাছাড়া এখন তার ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপের যা রান চলছে সেটাও সে রেসলম্যানিয়াতে হারতে চলেছে। আর মনে তো হয় না যে সে কোনোদিনও আদৌ ওয়ার্ল্ড টাইটেলের জন্য সুযোগ পাবে। আর তাছাড়া ডাব্লিউডব্লিউ নাকামোরাকে প্রত্যেকবার তো রিপ্যাকেজ করে ফিরিয়ে আনে, আমরা ভাবি যে হ্যাঁ এইবার তার সাথে ভালো কিছু হবে, এইবার তার সাথে ভালো কিছু হবে, কিন্তু তার সাথে কখনো ভালো কিছু তো করা হয় না। আর এর পরের প্রশ্নটা করেছে দ্য গ্রেট গেমার, দাদা জ্যাক রাইডারের কি রিটার্ন করার কোনো চান্স আছে? তো দেখো জ্যাক রাইডার হচ্ছে এখন আমাদের যে চেলসি গ্রিন রয়েছে তার স্বামী। আর জ্যাক রাইডারের নাম হচ্ছে এখন ম্যাট কার্ডোনা, তাকে আমরা ম্যাট কার্ডোনা বলেই চিনি। তো জ্যাক রাইডার রিটার্ন তো অবশ্যই করতে পারে, তার মধ্যে অনেক পোটেন্সিয়াল ছিল, কিন্তু ডাব্লিউডব্লিউ তাকে সেইভাবে কোনোদিন বুকও করেনি। ফ্যান্সে তাকে সাপোর্ট করতো, ফ্যান্সে তাকে পছন্দ করতো, তার থিম সংটাও তো খুবই দারুণ ছিল। কিন্তু ডাব্লিউডব্লিউর কি জানি কেন কি মনে হয় তার মধ্যে তার ডাব্লিউডব্লিউ কোনো রকম কিছু দেখতেই পায়নি, যার ফলে তাকে জবার বানিয়ে রাখে আর শেষ পর্যন্ত রিলিজ করে দেয়। তো ভবিষ্যতে তাকে আমরা হয়তো আবার দেখতে পেলেও পেতে পারি, কারণ তার বউ ডাব্লিউডব্লিউতে রয়েছে, তো সেও আসতে পারে। এরপর হাসান মাহমুদ ভাই বলছে ভাই ব্রক লেসনারের আপডেট চাই। তো দেখো এইটার বিষয়ে আমি তো এর আগেও বলেছি যে দেখো ব্রক লেসনারের সাথে ভিন্স ম্যাকম্যানের ডাইরেক্ট লিঙ্ক রয়েছে। ভিন্স ম্যাকম্যান যেহেতু কেস থেকে মুক্ত হয়েছে, তো ব্রক লেসনারও মুক্ত হয়েছে। আর আমি তো বলবো রয়্যাল রাম্বল হওয়ার আগে ব্রক লেসনার রিটার্ন করার চান্স যত বেশি ছিল এখন তার থেকে আরও বেশি রয়েছে। ব্রক লেসনার যেহেতু এখন ভিন্সের সাথে কেস থেকে মুক্ত হয়ে মানে প্রায় হয়েই এসছে বলতে পারো, তো সেই হিসাবে দেখতে গেলে এখন ব্রক লেসনার রিটার্ন করার চান্স অনেক বেশি। আর শুধুমাত্র যদি টিকেও গ্রুপ যদি রাজি হয়ে যায়, মানে যে সমস্ত বড় অথরিটির লোকরা রয়েছে, রক তারপর টিকেও গ্রুপের আরও সমস্ত মেম্বাররা তো রয়েছে, বড় বড় মাথা, নিক খান রয়েছে, ট্রিপল এইচ রয়েছে, এরাও যদি রাজি হয়ে যায় তাহলে ব্রক লেসনারকে আমরা অবশ্যই ডাব্লিউডব্লিউতে রিটার্ন করতে দেখতে পাবো। তো চান্স অনেক বেশি রয়েছে, কিন্তু আসবে কিনা বলা মুশকিল। যদি পাবলিক ডিমান্ড থাকে তাহলে ব্রক লেসনারকে আমরা অবশ্যই রিটার্ন করতে দেখতে পাবো। আর এরপর আমাদের সুহাগ মিয়া প্রশ্ন করেছে ভাই বর্তমানে ভাই ডাব্লিউডব্লিউতে বর্তমানে সেরা রেসলার কে, যে কোনো একজনের নাম বলবেন ভাই প্লিজ রিপ্লাই দিয়ে না। তো দেখো এখন বুকিংয়ের দিক দিয়ে দেখতে গেলে তো সব থেকে সেরা রেসলার হচ্ছে কোডি রোডস, এছাড়া গান্থারও রয়েছে, ড্রু ম্যাকিন্টায়ার, ডেমান প্রিস্ট, কেভিন ওভেন্স, সেথ রলিন্স, সিএম পাঙ্ক, এরকম অনেকে রয়েছে যারা ভালো বুকিং তো মোটামুটি পায়, কিন্তু সব থেকে ভালো বুকিং তো কোডি রোডসকেই দেওয়া হয়। আর তাছাড়া এখন সেরা বলতে গেলে সেই আছে, তার কারণ ফ্যান্সরা তাকে এত বেশি সাপোর্ট করছে, ফেস হিসাবে সে একেবারে পুরোপুরি সাকসেসফুল, আর সেই তো ডাব্লিউডব্লিউকে রিপ্রেজেন্ট করছে, তো এখন আমরা তাকেই সেরা বলতে পারি। এরপরে আমাদের মোহাম্মদ হৃদয় মিয়া এটা জিজ্ঞেস করেছে যে আপনার কাছে কোনটা বেটার কফি মেনিয়া নাকি ইট মেনিয়া নাকি ইয়েস মোমেন্ট? দেখো আমার কাছে ইয়েস মোমেন্টটাই সব থেকে বেশি ভালো ছিল, কারণ ইয়েস মোমেন্টে অতটা বেশি ইরিটেটিং ছিল না, সবাই মন থেকে সাপোর্ট করছিল, আমিও তো মন থেকেই সাপোর্ট করছিলাম, কিন্তু রেসলম্যানিয়ার পর তার টাইটেল রেনটা ফ্লপ হয়ে যায়, তো সেটা নিয়ে আর কিছু বলছি না। আর কপি মেনিয়াতে তো ভাই আমি একদমই বিপরীতে ছিলাম। কপি মেনিয়া যখন থেকে শুরু হয় আমি কোনোদিনই কপি মেনিয়াকে সাপোর্ট করিনি, আর তারপরে চ্যাম্পিয়ন হওয়ার পর তো কী জিনিস দেখতে পেলাম তা তো আমরা দেখেই নিয়েছি। কপি মেনিয়া একদম ফালতু জিনিস ছিল। আর ইট মেনিয়া তো নমস্কার ভাই, ইট মেনিয়াতে যেহেতু রয়্যাল রাম্বল জেতার অনেক আগে থেকে আমি এই ইট থেকে বোর হয়ে গেছিলাম। মানে একটা প্রোমো কার্ড করতে গিয়ে যদি তুমি 10 বার ইট বলো তাহলে তো বহুত বিরক্ত লাগে। এই এলেনাইট আছে, এলেনাইট সবসময় ইয়া করে, কিন্তু সে অতটাও বেশি ইউজ করে না, সে জানে কখন ইয়া বলতে হবে, সে একটা পুরো সেন্টেন্স কমপ্লিট করে তারপর কি ইয়া বলে। আর যেও প্রত্যেকটা শব্দতে ইট করতে থাকে, মানে সেন্টেন্স তো বাদিত, সে প্রত্যেকটা শব্দের পরে একটা করে ইট বলে দেয়, তো এটা তো একদম আমার বহুত বিরক্ত লাগে। আর তাছাড়া ড্যানিয়েল ব্রায়ানের ইয়েস মোমেন্ট আর কপি কিংস্টনের কপি মেনিয়ার থেকে এই যে ইট মোমেন্টটা আমরা দেখতে পাচ্ছি এটা একদম আলাদা। ড্যানিয়েল ব্রায়ান আর কপি কিংস্টন তো রয়্যাল রাম্বল জেতেনি, ফ্যান্সদের ডিমান্ডের জন্য তাদেরকে ওয়ার্ল্ড টাইটেল ম্যাচে অ্যাড করানো হয়েছিল আর তাদেরকে চ্যাম্পিয়ন বানানো হয়েছিল, কিন্তু যেউসো তো রয়্যাল রাম্বল জিতেছে। আর এখানে ইয়াট মোমেন্ট তো মানে ইয়াট বলছি, এখানে আমরা ইট মোমেন্ট তো দেখতে পাইনি, কারণ এখানে জেউসোকে কেউ সাপোর্ট করছে না, তাকে জবরদস্তি রয়্যাল রাম্বল জিতিয়ে তাকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জেতানো হচ্ছে, রেসলম্যানিয়াতে তাকে সুযোগ করে দেওয়া হচ্ছে, তো এটা কোনোভাবেই ইট মোমেন্ট তো নয়। এটা যদি এমনটা হতো যে জেউসো রয়্যাল রাম্বল হেরে গেল, তারপরে ফ্যান্সরা বললো যে জেউসো ডিজার্ভ করে, আমরা জেউসোর প্রতি সাপোর্ট দেখতে পেলাম, তারপর ডাব্লিউডব্লিউ বাধ্য হয়ে তাকে ওয়ার্ল্ড টাইটেল ম্যাচে অ্যাড করলো আর জিতালো, তখন হয়ে যাবে এটা ইট মোমেন্ট। তো এটা ইট মোমেন্ট তো বলা যায় না, উল্টে এখন দেখতে পাচ্ছি
যারা তাকে সাপোর্ট করতো তারা তার হেটার্স হয়ে গেছে। তো এটা ইট মোমেন্ট, কোফি কিংস্টনের কোফি মেনিয়া, ড্যানিয়েল ব্রায়ানের ইস মোমেন্টের সাথে তুলনা করাই একেবারে বেকার। আর আমার জেউসের চ্যাম্পিয়ন হওয়া নিয়ে ততটাই ইন্টারেস্ট আছে যতটা আমার ইন্টারেস্ট ছিল কোফি কিংস্টনের কোফি মেনিয়া নিয়ে, মানে একদম জিরো। আর এরপর ডাব্লিউডব্লিউ নেটফ্লিক্স কমেন্ট করেছে, ভাই রোড টু রেসলমেনিয়া কি আদৌ কি ভালো লাগছে আপনার? তো দেখো, রোড টু রেসলমেনিয়া আমার তখনই ভালো লাগছিল যখন রোড টু রেসলমেনিয়া শুরু হয়নি, মানে রয়্যাল রাম্বলের আগে পর্যন্ত। রয়্যাল রাম্বল হওয়ার পর যখন থেকে রোড টু রেসলমেনিয়া শুরু হলো, তখন থেকে ভালো লাগা তো দূরের কথা, আমার রোড টু রেসলমেনিয়া দেখারও পর্যন্ত ইচ্ছা নেই। মানে র স্ম্যাকডাউন দেখতে গিয়ে যে আমার কত বেশি বিরক্ত লাগে সেটা শুধু আমিই জানি। এরপর আমাদের সোহেল ইঞ্জিনিয়ারিং ভাই প্রশ্ন করেছে, ভাই ব্রক লেসনার আসলে সবগুলো ঠিক হয়ে যাবে? তো না ভাই, ব্রক লেসনার আসলেও কিচ্ছু ঠিক হবে না। ব্রক লেসনারের যদি বুকিং ঠিকঠাক হয় তাহলে সব কিছু ঠিক হবে, কিন্তু ট্রিপল এইচ মনে তো হয় না যে ব্রক লেসনারের বুকিং খুব একটা ভালো করবে, কারণ এত ভালো ভালো স্টার রয়েছে তাদেরকে ঠিক করে চালাতে পারছে না। তো ব্রক লেসনার আসলে তাকেই বা কত ভালো করে চালাবে, যেখানে কোডি রোডস যে চ্যাম্পিয়ন তারই তো হাল বেহাল লাগছে। আর ব্রক লেসনার আসলো তো দেখতে পেলাম যে ব্রক লেসনারের ডাব্লিউডব্লিউই বুকিং খারাপ করছে, তাকে একটার পর একটা ম্যাচ হারাচ্ছে। তো তখন কি আমাদের দেখতে ভালো লাগবে? মানে ব্রক লেসনারকে ব্রক লেসনার বলে মনেই হবে না, সে একটার পর একটা ম্যাচ হারবে, তার বুকিং খারাপ হবে। তোর থেকে তো ব্রক লেসনারের আসার থেকে না আসাই ভালো। তো মেন হচ্ছে বুকিং যদি ঠিকঠাক না করো তাহলে ব্রক লেসনার কি যেই পারে চলে আসুক, ডাব্লিউডব্লিউই প্রোডাক্টের হাল তো বেহালই থাকবে। আর এরপর এনএম বেঙ্গল ফ্যাক্ট বলেছে যে ভিন্স ম্যাকম্যানকে আবারও ডাব্লিউডব্লিউতে চাই। তো দেখো, এটা চান্স খুবই কম। ভিন্স ম্যাকম্যান হয়তো ডাব্লিউডব্লিউতে আর কোনোদিনও আমরা তাকে দেখতে পাবো না, কারণ টিকেও গ্রুপ তাকে হয়তো আনবে না। এমনিতেও তার উপর কেস হয়েছে, তো কেসে কিছু প্রমাণ তো হয়নি, কিন্তু ভিন্স ম্যাকম্যানের নামটা অলরেডি খুবই খারাপ হয়ে গেছে। তো তার ফলে এখানে টিকেও গ্রুপের স্পন্সরশিপগুলো হয়তো হাতছাড়া হয়ে যেতে পারে। অনেকে ভিন্স ম্যাকম্যানের নামের কারণে কাজও নাও করতে পারে, কারণ নেগেটিভ পাবলিসিটি তো কেউই চায় না। তো সেই হিসাবে দেখতে গেলে টিকেও গ্রুপ হয়তো রাজি হবে না ভিন্স ম্যাকম্যানকে ফিরিয়ে আনার জন্য। তো আমার তো চান্স খুবই কম লাগছে। এখানে ব্রক লেসনারের ভিন্স ম্যাকম্যানের থেকে রিটার্ন করার চান্স বেশি রয়েছে, কারণ ব্রক লেসনারের একটা আলাদা ভ্যালু রয়েছে, ফ্যান্সরা তাকে দেখতে চায়। ভিন্স ম্যাকম্যান থাকুক না থাকুক খুব একটা তো কিছু যায় আসে না, কিন্তু ব্রক লেসনারের জন্য ফ্যান্সদের ডেফিনেটলি যায় আসে। তো ব্রক লেসনারের আসার চান্স বেশি থাকলেও ভিন্স ম্যাকম্যানের কিন্তু আসার চান্স একদমই কম। এরপর হৃদয় মিয়া বলছে যে দ্বিতীয় শক লোগান পলকে জিতিয়ে দিতে পারে, মানে এলিমিনেশন চেম্বার লোগান পলকে জিতিয়ে দিতে পারে। তো ভাই যদি লোগান পল এলিমিনেশন চেম্বার জিতে যায় তো তোমাদের রিয়াকশন কি হবে? আমার তো ভাই, আমি তো খাটে শুয়ে শুয়ে ডাব্লিউডব্লিউ আরামসে এনজয় করি, তো মনে হচ্ছে আমি তো খাট থেকে পড়ে যাব। আর ডাব্লিউডব্লিউ যদি লোগান পলকে জিতিয়ে দেয় এটা ডেফিনেটলি শকিং জিনিস তো হবে, কিন্তু এটা সেই জেউসের মতোই হয়ে যাবে। জেউসকে রয়্যাল রাম্বল জিতে দিলেও ওটা শকিং তো ছিল, কিন্তু প্রচণ্ড বাজে ডিসিশন। আর এবার যদি লোগান পল রেসলমেনিয়াতে, মানে লোগান পল যদি এলিমিনেশন চেম্বার জিতে রেসলমেনিয়াতে কোডি রোডসকে চ্যালেঞ্জ করে, এটা সারপ্রাইজ কিন্তু খুবই বাজে। মানে কে দেখবে? এমনিতে রেসলমেনিয়ার কোনো হাইপ নেই, রক এসে অনেক কষ্ট করে রেসলমেনিয়ার হাইপ ফেরানোর চেষ্টা করছে, তার উপর যদি লোগান পলকে জিতিয়ে দেয় তাহলে তো ভাই রকও কিছু করতে পারবে না। আর যদি এটা হয়ে যায় তাহলে তো ভাই ট্রিপল এইচ আমেরিকার রাস্তাতেও বেরোতে পারবে না, আমেরিকার রাস্তাতে বেরোলে পাবলিক তাকে গণধোলাই দেবে। আর এরপর আমাদের হারুন ভাই বলছে ওমেন্স ডিভিশনের তো হজ বড়লো হয়ে গিয়েছে, প্রতিদিনই নতুন নতুন ফিউড হচ্ছে, ফাইনাল বাস কি কোনো পদক্ষেপ নিতে পারে না, নাকি সে শুধু নিজেরই চিন্তা করে? তো দেখো, ফাইনাল বাসের এটা কাজ নয়, তার মেন কাজই হচ্ছে তার মানে অর্থনৈতিক দিকটা সামলানো, ডাব্লিউডব্লিউ কীভাবে বিজনেসে লাভ হবে সেটা দেখা, বড় বড় যে সমস্ত ডিসিশন আছে সেগুলো নেওয়া হচ্ছে তার কাজ। আর রকের মানে যে এই যে বলছো যে স্টোরি লাইন ঠিকঠাক চলছে না, তো এগুলো দেখার জন্যই ট্রিপল এইচকে ডাকা হয়েছে। ট্রিপল এইচ হচ্ছে ক্রিয়েটিভ কন্ট্রোলসের হেড, তো এটাই হচ্ছে তার কাজ, রকের কাজ কিন্তু নয় এটা। রক যদি ক্রিয়েটিভ কন্ট্রোলসের হেড হতো তাহলে রক নিশ্চয়ই কিছু করতো, তো তখন আমরা রককে ব্লেম করতে পারতাম, ভালো জিনিসে তাকে অ্যাপ্রিসিয়েট করতে পারতাম, আর খারাপ জিনিসে তাকে আমরা ব্লেম করতে পারতাম। কিন্তু রক তো হচ্ছে বোর্ড অফ ডাইরেক্টরের পদে রয়েছে, তার কাজ একটু অন্য লেভেলের। তো ক্রিয়েটিভ দিক দেখার দায়িত্ব তো ট্রিপল এইচের। তাও তাছাড়া রক হচ্ছে বড় বড় জিনিস, যে সমস্ত বড় বড় স্টোরি লাইন আছে সেখানে সে তার ইনভলভমেন্ট দেখাতে পারে। যদি রক দেখে যে এইটাতে তো লস হয়ে যাবে, যদি আমরা এই রকম স্টোরি লাইনটাকে নিয়ে যাই তাহলে কিছু লাভ হতে পারে, তাহলে রক সেটা করতে পারে। কিন্তু রকের তো অত টাইম নেই, রকের টাইম নেই বলেই কিন্তু ট্রিপল এইচকে রাখা হয়েছে। তো ট্রিপল এইচ যদি তার কাজটা ঠিকঠাক করে না করতে পারে তাহলে সেখানে রকেরই বা দোষ কোথায়? রকই বা সেখানে কী করে নেবে? রক তো তার বোর্ড অফ ডাইরেক্টরের পদে যে কাজটা রয়েছে সেটা তো খুব ভালো মতো সামলাচ্ছে, এবার তাকে ক্রিয়েটিভ কন্ট্রোলসের কাজটাও যদি সামলাতে হয় তাহলে তো এটা বলতে পারো যে কোম্পানির বসকে তার এমপ্লয়ের কাজ করতে হচ্ছে। আর এখানে রক বড় একটা কাজ করতে পারে, সে ট্রিপল এইচকে সরিয়ে অন্য কাউকে দায়িত্ব দিয়ে দিতে পারে। আর এরপর মনিকা আক্তার প্রশ্ন করেছে, দাদা আমি 2 মাস হয়েছে রেসলিং দেখছি, আমাকে বলেন না দাদা রেসলিং আসল নাকি মিথ্যা? তো দেখো, রেসলিং না তো আসল না তো মিথ্যা, রেসলিং হচ্ছে স্ক্রিপ্টেড, যেখানে কে কী করবে, কে কখন কোন মাঠটা দেবে, কে প্রোমোতে কী কথা বলবে, তারপরে কোনটার পর কোনটা কী হতে চলেছে সব কিছু আগে থেকে ঠিক করা থাকে। মানে আমরা যেমন সিনেমাতে দেখি সব কিছু স্ক্রিপ্টেড থাকে, সব কিছু একটা স্টোরি লাইন অনুযায়ী চলে, এখানেও সেই সব কিছুই আমরা দেখতে
পাই, কিন্তু এটাকে একেবারে নকল বলা ভুল, কারণ এখানে বেশিরভাগ জিনিসও তো আমরা আসল দেখতে পাই, শুধুমাত্র কোনটা কখন হবে সেটা ঠিক করা থাকে। এখানে সুপারস্টাররা রেসলিং করে, সুপারস্টারদের সত্যিকারেরই মার খেতে হয়, আর তারপর তারা ইনজয়ার্ড হয়ে যায়, তারা হাত পা ভেঙে এমনি এমনি তো বসে থাকে না। যদি নকল হতো তাহলে আমরা এখানে অত হাত পা ভাঙা ইনজুরি সব দেখতে পেতাম না। সুপারস্টার এখানে মারছে, মার খেতে হচ্ছে, বড় বড় স্পটে আমরা দেখতে পাচ্ছি, ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আমরা দেখতে পাই, কিন্তু শুধুমাত্র এটা আগে থেকে প্ল্যান করা থাকে, এটাই হচ্ছে পার্থক্য। তো রেসলিং না তো আসল না তো নকল, এটা হচ্ছে একদম মাঝামাঝি একটা স্ক্রিপ্টেড শো, একদম সিনেমার মতো। এটা আমাদের এন্টারটেনমেন্টের জন্যই বানানো হয়েছে, এটা আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ফ্যান্সদের এন্টারটেন করা, আর আমাদের এন্টারটেন করতে গিয়ে তারা তাদের ক্যারিয়ার বডি অন দ্য লাইন রেখে দেয়, আর আমরা দেখেছি অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ইনজুরি হয়ে যায়, অনেকে তো লড়াই করতে গিয়ে মারাও যায়। তো যারা এটাকে নকল বলো তারা ভাই তোমাদের ধারণাটা একদমই ভুল। তো এরপর মনোদীপ ঘোষ বলছে রক শুধু প্রোমো কাট করে ফালতু ফালতু, তাছাড়া আর কোনো কাজ নেই। ডাব্লিউডব্লিউ স্টোরি লাইনে যদি কোডি ভার্সেস রকের ম্যাচই না হয় তাহলে পড়ে যাবে। তো দেখো ডাব্লিউডব্লিউ আমরা দেখি কেন, ডাব্লিউডব্লিউতে মেন আউটকাম হচ্ছে যে যাই পারে হয়ে যাবে কেন, আমরা ম্যাচের মাধ্যমে আউটকাম দেখতে পাই। এখানে ফাইনাল ডিসিশন নেওয়া হয় একটা রেসলিং ম্যাচ দিয়ে। তো সেই হিসাবে দেখতে গেলে যদি রক আর কোডি ভার্সেস স্টোরি লাইন চলে, তো আমরা ফাইনালি এটার আউটকাম তো কোডি ভার্সেস রকের ম্যাচ দিয়েই দেখতে পাবো। তো সেই হিসাবে দেখতে গেলে আমাদের মনোদীপ ভাই একদম ঠিক কথা বলেছে, যদি আমরা যদি রক আর কোডির ম্যাচই না দেখতে পাই তাহলে লাভটা কি? শুধুমাত্র প্রোমো দিয়ে তো ভাই আমাদের দিন চলবে না, আমরা ম্যাচ দেখার জন্য ডাব্লিউডব্লিউ দেখছি। তো সেই হিসাবে দেখতে গেলে রক এখানে বড়জোর কী করতে পারে, রক এখানে ম্যাচ তো লড়বে না, কারণ আমরা জানি যে এখন সিনেমার কন্ট্রাক্ট নিয়ে নিচ্ছে, তো ম্যাচ লড়তে গিয়ে যদি ইনজয়েড হয়ে যায় তো তার অনেক টাকার লস হয়ে যাবে। তো রকের তো সেই ভয় আছে, তো রক সেই জন্য ম্যাচ তো লড়বে না, এটার চান্স খুবই কম আছে। আর যদি ম্যাচ লড়ে ওটা একটা স্কোয়াশ ম্যাচ হবে, যেটা দেখতে আমরা চাই। আমরা তো রকের তরফ থেকে একটা প্রপার রেসলিং ম্যাচই দেখতে চাই, কিন্তু রক হয়তো সেইটার দিকে যাবে না, কারণ প্রপার রেসলিং ম্যাচ লড়তে গেলে কপালে দুঃখ আছে। তো সেই হিসাবে দেখতে গেলে রক কী করবে, রক বড়জোর ওই কয়েকটা স্ম্যাকডাউনের শোতে আসবে, প্রোমো কাট করবে, তারপর রেসলমেনিয়াকে হাইপ করবে, রেসলমেনিয়াতে হয়তো এসে কোনো একটা ম্যাচের মধ্যে ইন্টারফেয়ার করে দিতে পারলো, কাউকে হয়তো রক বটম লাগিয়ে দিল, ব্যাস। এর থেকে বেশি আমরা হয়তো তার থেকে আর বেশি কিছু দেখতে পাবো না। তবে যদি ম্যাচ দেখতে পাই সেটা একটা অনেক বড় শকিং জিনিস হবে, কারণ রক এত বড় রিস্ক নেবে এটা তো বলা খুবই মুশকিল। সেই জন্যই বলছি রকের এখানে কোনো একটা ম্যাচ রেসেল করার চান্স তো খুবই কম। আগের বছরে রকের টাইম ছিল, সে সিনেমা থেকে অনেক লম্বা ছুটি নিয়েছিল, সেই জন্য সে রেসলিং করতে এসেছিল, কিন্তু এবারে তো সেই সিচুয়েশন আর নেই। আর যদি আমরা এলিমিনেশন চেম্বারের পর থেকে কোডি ভার্সেস রক, মানে কোডি আর রকের মধ্যে যদি কোনো একটা ঝামেলা দেখতে পাই, তো তার আউটকাম একটা ম্যাচ দিয়েই হওয়া উচিত। না হলে এটা তো একদম ঠিক কথা যে আমরা যখন ম্যাচ জেনেই যাবো যে আমরা কোনো ম্যাচ দেখতে পাবো না, তাহলে আমাদের হাইপ থাকবেই বা কেন, আমরা হাইপ আপ হবই বা কেন যখন আমরা ম্যাচ দেখতে পাবো না? তো আমরা তো ম্যাচ দেখার জন্যই এত কিছু করছি, তো ম্যাচই যদি না দেখতে পাই তাহলে আমাদের হাইপ হয় লাভটাই বা কি? তো চলো গাইস, আজকে ভিডিও তো বহুত লম্বা হয়ে গেছে, অলরেডি দেখতে পাচ্ছি এখানে 28 মিনিট তো পেরিয়ে গেছে, কিন্তু কি আর করবো, অনেক কটা কমেন্ট তো জমেছিল, তো আমি তো অনেক কমেন্ট নিতেও পারিনি, তো সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। পরের বার নয় তোমাদের কমেন্ট নিয়ে নেবো। তো চলো গাইস, এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দাও, আর ভিডিওটাকে শেয়ার করতে একদমই ভুলো না। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার ডাব্লিউডব্লিউর পরের একটা নিউজ ভিডিওতে।